আসসালামু আলাইকুম। আজকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন আয় ও ব্যয় নিয়ে আলোচনা করব। এর অংশ হিসেবে আমরা কিছু বোর্ড কোশ্চেন নিয়েছি, যেগুলো অসংখ্যবার বোর্ড এবং বিভিন্ন কলেজের পরীক্ষা এসে গেছে। এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল প্রশ্নের বেসিক এমনভাবে ক্লিয়ার করে দেবো, যার মাধ্যমে এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে আমরা সলভ করতে পারবো। একই সাথে বেসিকটা ক্লিয়ার হওয়ার কারণে আমরা কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে পারবো। তাহলে আমরা মূল ক্লাসে যদি যাই, আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, নিচের কোন রেখাটির ইউ আকৃতির। আমরা জানি আমাদের এই তৃতীয় চ্যাপ্টারে বেশ কিছু যে রেখাগুলো আছে, এর মধ্যে একটা রেখা আছে কি, এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের আছে সেখানে যদি আমরা দেখি যে নিচের কোন রেখাটি ইউ আকৃতির। আমাদের এই চ্যাপ্টারের বেশগুলো রেখা নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা যদি দেখি, সঠিক উত্তর যদি বলি এখানে হবে হচ্ছে এসি। তাহলে এসি রেখার আকৃতি কেমন হয়ে থাকে? নর্মালি হচ্ছে এসি দ্বারা বোঝানো হয় এভারেজ কস্ট বা গড় ব্যয় রেখা। এই গড় ব্যয়টা কেন এই আকৃতির হয়? আমরা জানি উৎপাদনের শুরুতে আমাদের হচ্ছে যে আমাদের যে টোটাল ব্যয় থাকে, টোটাল আমরা গড় ব্যয় কিভাবে বের করি? টোটাল কস্টকে আমি যদি আমার যে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে তখন পেয়ে থাকি। তো উৎপাদনের শুরুতে আমার যে টোটাল কস্ট হয়, আস্তে আস্তে প্রাথমিক পর্যায়ে মেশিনারিজ গুলো বা উৎপাদনের উপকরণ অনেক বেশি শার্প থাকে, তখন আমার গড় ব্যয় আস্তে আস্তে কমতে থাকে। কারণ তখন আমি যতটুকু ইনপুট দিই তার চেয়ে অনেক বেশি আউটপুট পাই। এই জন্য গড় ব্যয়টা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। একটা পর্যায়ে যখন উৎপাদনের উপকরণগুলো সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করি, এই বিন্দু সেটা। এরপর আবার গড় ব্যয়টা আস্তে আস্তে যত বেশি উৎপাদন করো বাড়তে থাকে। এই কারণে মূলত গড় ব্যয় রেখা প্রথমে নেমে পর উপর দিয়ে গিয়ে ইউ আকৃতির হয়ে থাকে। এরপরে নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। চিত্রে এখানে কিছু আইসি কার্ভ আছে। যদি আমরা দেখি, এই যে সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখাটা যদি আমরা বলি, সম উৎপাদন রেখা কি বলে? সম উৎপাদন রেখা এটা দেখায় যে এর যে বিন্দুতেই তুমি উৎপাদন করো সেই বিন্দুতেই এই 200 একক উৎপাদন হবে। এই যে এটার যে বিন্দুতে তুমি উৎপাদন করো মানে 150 একক বা সমপরিমাণ উৎপাদন নির্দেশ করবে। মানে এর প্রতিটা বিন্দুতেই তোমার সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে, মানে কিন্তু সংমিশ্রণটা ভিন্ন হয়। যেমন তুমি যদি এখানে উৎপাদন করো, দেখো এতটুকু তোমার ক্যাপিটাল ইউজ করতে হয় এবং এতটুকু তোমার হচ্ছে লেবার ইউজ করতে হয়। এই বিন্দুতে যদি উৎপাদন করো তখন এতটুকু ক্যাপিটাল এতটুকু লেবার। আসলে একটা দেশ যদি সে ক্যাপিটাল বেশি থাকে সে ক্যাপিটাল বেশি ইউজ করে উৎপাদন করবে, যদি লেবার বেশি থাকে লেবার বেশি উৎপাদন করবে। এটা হচ্ছে সমুৎপাদন রেখার কনসেপ্ট। এরপরে এই চিত্রে কি বলা হয়েছে, এই রেখায় দেখো সমুৎপাদন মানচিত্র একটা কনসেপ্ট আছে, যে নর্মাল যদি অনেকগুলো সমুৎপাদন রেখা একটি চিত্রে দেখায় তখন সেটাকে আমরা বলবো সমুৎপাদন মানচিত্র। তাহলে এটা আসলে একটা সমুৎপাদন মানচিত্র, কেননা এখানে 3টা সমুৎপাদন রেখা আছে, যে একটা এই যে 4টা সমুৎপাদন রেখা আছে। এবং সব সময় সমুৎপাদন রেখায় নিচের রেখা থেকে উপরের রেখায় বেশি পরিমাণ উৎপাদন নির্দেশ করে। এখানে দেখো 50, 100, 200 নর্মালি হচ্ছে কি প্রতি ক্ষেত্রে থেকে যেহেতু সমান দূরত্ব আমরা এটা বলতে পারি, তাহলে 50 করে বাড়তেছে, 100 পরে এখানে 150 হবে। তো প্রশ্নবোধক চিহ্নের স্থানে সংখ্যা কত হবে? তাহলে এই উৎপাদনটা 150 হবে। এরপরে নিচে একই চিত্র যদি আমরা দেখি, এখানে প্রশ্নকে বলা হয়েছে যে উদ্দীপকে দীর্ঘকালীন সময় বিবেচিত সম দীর্ঘকালীন সময় বলছে, হ্যাঁ, সম উৎপাদন রেখায় 2টা উপকরণের পরিবর্তন হয়। দীর্ঘকাল বলতে কোন কালটাকে বোঝায়? আমরা জানি উৎপাদন একটা প্রোডাকশন ফাংশন যদি আমরা ধরি, মানে কিউ, মানে উৎপাদনের পরিমাণ কিসের সাথে সম্পর্কিত? লেবার এবং ক্যাপিটাল। এই দুইটার সবটা যখন স্থির থাকে, মানে দুইটা উপাদান লেবার এবং ক্যাপিটাল উৎপাদনের সকল উপকরণ যখন স্থির, আমি পরিবর্তন করতে পারতেছি না, ওই যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবো না অতক্ষণ পর্যন্তকে বলা হয় স্বল্পকাল। এবং যখন আমি দুইটা পরিবর্তন করতে পারবো, দুইটাই পরিবর্তন করতে পারবো, যে কোনো একটা স্থির থাকলে স্বল্পকাল, দুইটাই আমি পরিবর্তন করতে পারবো একটাও স্থির না, তখন সেটাকে বলা হয় দীর্ঘকাল। এখানে দেখো এখানে ক্যাপিটালও চেঞ্জ হইতেছে, লেবারও চেঞ্জ হইতেছে, দুইটা যেহেতু চেঞ্জ হইতেছে তাহলে বলা যায় এটা দীর্ঘকাল সময় বিবেচিত। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। উৎপাদন বিধি হচ্ছে কি স্বল্পকালের উৎপাদনের যে উপকরণের সাথে উৎপাদনের সম্পর্কটাকে বলা হয় উৎপাদন বিধি। তাহলে এটা আমরা দেখছি দীর্ঘকাল।
কেন? কারণ সব উপকরণ চেঞ্জ হয়েছে, তাহলে উৎপাদন বিধি কার্যকর হবে না। আর ক্রমহ্রাসমানও না, প্রতি ক্ষেত্রে কি সমান পরিমাণ উৎপাদন বাড়তেছে, যে 50 ছিল 100 হয়েছে, তাহলে এখানে কত বাড়লো, এটুকুর দূরত্ব কত 50, এরপরে 100 থেকে এখানে কত 150 হয়েছে, তাহলে এখানেও 50, এখানেও 50, তাহলে কি এটা আমরা স্থির উৎপাদনের যে পরিবর্তন, এই পরিবর্তনটা প্রতিবারই স্থির, তাহলে এটা হবে না। কিন্তু স্থির মাত্রাগত উৎপাদন বিধি নির্দেশ করে, হ্যাঁ এটা স্থির এবং মাত্রাগত। মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝায়, দীর্ঘকালে উৎপাদনের উপকরণ কি লেবার আর ক্যাপিটাল, এইটার সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক দীর্ঘকালে, এটাকে বলা হয় উৎপাদন বিধি। তাহলে সঠিক উত্তর আমাদের হবে দীর্ঘকালীন সময় বিবেচিত এবং স্থির, এটা দীর্ঘকালে সেটাকে বলা হবে মাত্রাগত উৎপাদন। এটা ভুল হয়েছে, যে উৎপাদন বিধিটা স্বল্পকালে, দীর্ঘকালে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতা সম্পর্ক, এটাকে বলবো আমরা কি মাত্রাগত উৎপাদন। তাহলে এবং এইখানে এটা মাত্রাগত উৎপাদন, এবং যেহেতু প্রতিবার যে উৎপাদন বৃদ্ধির পরিমাণটা স্থির, এই জন্য এটাকে বলবো স্থির মাত্রাগত উৎপাদন। এরপরে আবার আসছে, আমরা দেখতে পাচ্ছি একটা একটা অনেকগুলো সমুৎপাদন রেখা আছে কেজিতে, বলতে পারি একটা সমুৎপাদন মানচিত্র। তো সমুৎপাদন রেখা আমরা আগেও বলছি কি দীর্ঘকালে যে উৎপাদনের উপকরণের ভিন্ন ভিন্ন সংমিশ্রণে যে রেখা দ্বারা সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে, মানে উৎপাদনের সংমিশ্রণ তো ভিন্ন ভিন্ন নিতে পারবা উপকরণের, যেমন লেবার বেশি নিতে পারবা, ক্যাপিটাল কম নিতে পারবা। যেমন তোমাকে যদি বলা হয় বাংলাদেশকে 100টা শার্ট উৎপাদন করতে, সে হয়তো 2টা মেশিন কিনবে, আবার হচ্ছে যে 20 জন লেবার নিবে, লেবার নিয়ে শার্ট উৎপাদন করে দেবে। চীনকে যদি, কারণ কি বাংলাদেশে লেবার বেশি, চীনকে যদি এই ব্যাপারটা বলা হয়, চীন কি করবে, ও হয়তো একজন মানুষ নিবে বা একজন শ্রমিক নিবে সকল কাজ অপারেট করতে, সে কিছু রোবট নিযুক্ত করবে এবং সে কিছু মেশিনারি দেবে, 100টা শার্ট উৎপাদন করবে। তাহলে কি করলো, একই 100টা শার্ট উৎপাদন করতে, যেমন যদি আমরা দেখি ব্যাপারটা, যে 100টা শার্ট উৎপাদন করবে, এই 100টা শার্ট উৎপাদন করতে এখানে যদি আমরা লেবার নিই, এখানে আমরা ক্যাপিটাল নিই, এখানে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ এই যে এতগুলো লেবার নিবে, ধরো 100টা শার্ট উৎপাদন করতে 50টা লেবার নিবে, এবং সে ক্যাপিটাল নেবে কি, ধরলাম হচ্ছে 10 একক। আর চীন কি করবে, ও এতগুলা হচ্ছে তোমার ক্যাপিটাল নেবে আর লেবার নিবে কম, ওই যে লেবার নিবে হয়তো এতটুকু আর ক্যাপিটাল নেবে এতটুকু। তাহলে উৎপাদন কি হবে, উৎপাদন কিন্তু সেমই হবে, হয়তো 100টা শার্ট। এইটাকে বলা হয় সমউৎপাদন রেখা। তো এখানে অনেকগুলো সমউৎপাদন রেখা দেখানো হয়েছে। এই যে ঠিক আছে, উপরের চিত্রটি কোন ধরনের উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা যদি আমরা দেখি, এখানে প্রতি ক্ষেত্রে আমরা দেখতেছি যে উৎপাদনটা কমতেছে। যেমন হচ্ছে 15 থেকে 28, এরপরে আরেকটু কমছে, এরপরে 48, যে উৎপাদন বাড়তেছে কিন্তু উৎপাদনের যে বৃদ্ধির পরিমাণ, এই পরিমাণটা কমতেছে। এই জন্য এটাকে বলতে পারি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে একটা উদ্দীপকের সহজ আলোকে একটা আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। এখানে আমাদের একটা সূচি দেওয়া হয়েছে, সূচিতে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু শ্রমিকের সংখ্যা, এখানে লেবার দেওয়া হয়েছে এবং মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন দেওয়া হয়েছে। সেখান থেকে করা হয়েছে কোন বিধি কার্যকর হয়েছে, উৎপাদন কোন বিধি, এইটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে উৎপাদনটা কোন হারে বাড়তেছে সেই ব্যাপারটা। তাহলে কোন হারে বাড়তেছে, এইটা হারটা নিয়ে তো আমাদের মার্জিনাল প্রোডাকশন লাগবে, এমপি লাগবে, এখানে আমাদের টিপি আছে। তাহলে আমরা যদি এমপি বের করি, মার্জিনাল প্রোডাকশন কত দেখো, প্রথমে 40 থেকে 90, এখানে উৎপাদন কতটুকু বাড়ছে, 50, পরে 90 থেকে 125, এখানে কত বাড়ছে, 25 আর 10 35, এখানে কত বাড়ছে 25, এখানে কত 15, এখানে কত 10। তাহলে আমরা দেখতেছি কি মোট উৎপাদন বাড়তেছে, কিন্তু কোন হারে বাড়তেছে, ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, মানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে কোন বিধি কার্যকর, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। এবং বিধি কেন, কারণ এখানে শুধুমাত্র শ্রমিক চেঞ্জ হয়েছে, শ্রমিক এবং ক্যাপিটাল দুইটাই চেঞ্জ হইতো, তাহলে ওটা কিন্তু মাত্রাগত উৎপাদন হইতো, তাহলে কি হতো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। কিন্তু এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কেন হবে, মানে এখানে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতেছে এবং শুধুমাত্র শ্রমিকের চেঞ্জের ক্ষেত্রে দেখানো হয়েছে, এই জন্য এটা স্বল্পকালে কি হয়, উৎপাদন বিধি কার্যকর হয়। তাহলে এটা আমরা বলতে পারি কি হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা, এখানে নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি,
এখানে শ্রমিক চেঞ্জ হইতেছে, ভালো কথা, 2 3 4। মোট উৎপাদন কত হইতেছে? 4 থেকে 10, 10 থেকে 20। উদ্দীপকের যে উৎপাদন বিধি কার্যকর তা দেখাও। প্রথমে এক উৎপাদন বিধি কেন আমরা জানি, স্বল্পকাল উৎপাদন বিধি হয়। স্বল্পকাল কিভাবে বুঝলাম? শুধুমাত্র শ্রমিক চেঞ্জ হইতেছে, উৎপাদনে একটা উপকরণ চেঞ্জ হইতেছে। এখন কোন বিধি কার্যকর হইতেছে বুঝতে হলে আমাদের কি দেখতে হবে, আসলে উৎপাদন বৃদ্ধির হারটা কেমন। উৎপাদন বৃদ্ধির হারটা কি প্রতি ক্ষেত্রে বাড়তেছে, নাকি প্রতি ক্ষেত্রে সমান, নাকি প্রতি ক্ষেত্রে কম? যদি প্রতি ক্ষেত্রে বাড়ে, আগের তুলনায় প্রতিবার বাড়ে, আর কি প্রান্তিক উৎপাদন বাড়ে, তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। যদি প্রান্তিক উৎপাদন কমে, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে স্থির, তাহলে আমরা বলবো স্থির প্রান্তিক উৎপাদন বিধি। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তুমি লেবার 2 গুণ করলা, তোমার টোটাল প্রোডাকশন কিউ যদি 2 গুণ হয়, তাহলে কি স্থির মাত্রা, স্থির। ওই যে প্রান্তিক উৎপাদন বিধি, যদি তুমি লেবার 2 গুণ করলা কিন্তু ক্যাপিটাল আসলে 1.5 গুণ হারে বাড়লো, তাহলে কি হ্রাসমান, তাহলে আমরা বলবো ক্রমহ্রাসমান। মনে করো তুমি লেবার 2 গুণ করলা, ক্যাপিটাল হয়ে গেল তোমার হচ্ছে 1.5 গুণ, এটা 2 গুণ করলা, এটা হয়ে গেল 3 গুণ, তাহলে কি ক্রমবর্ধমান, প্রতিবার যা করছে তার চেয়ে আরো বেশি হচ্ছে, ক্রমবর্ধমান। আচ্ছা, তাহলে আমরা দেখি এইখানে কি হচ্ছে। তো লেবার বাড়াইলা 2 থেকে 3, 3 থেকে 4, এক করে বাড়াইলা, কিন্তু ক্যাপিটাল টোটাল প্রোডাকশন কত বাড়লো? 4 থেকে 10 হলো কত? 6। 10 থেকে 20 তাহলে কত হলো? 10। তাহলে এখানে আমরা কি দেখতেছি, প্রথমে বললো 6 একক উৎপাদন, পরের বার বললো 10 একক উৎপাদন, তাহলে প্রতিবার বাড়তেছে না? তো টোটাল প্রোডাকশন যদি প্রতিবার বাড়ে, তাহলে আমরা কি বলবো? ক্রমবর্ধমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আহ, যে বিধি কার্যকর হয়েছে তা সাধারণত দেখা যায় কোন কোন ক্ষেত্রে দেখা যায়, যদি আমরা দেখি যে বিধি কার্যকর হয়েছে তা উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ব্যাপারটা দেখা যায়। কারণ কি, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে তোমার সকল মেশিনারিজ থাকে শার্প, তখন তুমি যতটুকু ইনপুট দাও তার চেয়ে অনেক বেশি আউটপুট আসে। এবং মেশিনারি কি, নতুন মেশিনারির কারণে কোনো ডেপ্রিসিয়েশন কস্ট থাকে না, কিন্তু তোমার কস্টও কমে যায়, ব্যয়ও কমে যায়, যার কারণে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হয়, এই ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হয়। তুমি যতটুকু লেবার খরচ করবো তার চাইতে বেশি। মনে করো তুমি লেবার এর জন্য হয়তো 10,000 টাকা দিয়ে তোমার মজুরি দিয়ে একটা লেবার রাখো, তোমাকে ওই লেবারই ওই মেশিনারি ইউজ করে তোমাকে 20,000 টাকা এনে দিতে পারবে। এইটা হয় হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটা হচ্ছে উৎপাদন প্রাথমিক পর্যায়ে হয়। এবং চাষাবাদ পদ্ধতি আধুনিকরণের কারণে হয়। যেমন দেখো, এখন চাষাবাদ পদ্ধতি আধুনিকরণের ফলে 1 বিঘা জমিতে 40-50 মণ ধান হচ্ছে। একজন শ্রমিক অতিরিক্ত নিযুক্ত করার ফলে তার যে পারিশ্রমিক তার চাইতে বেশি উৎপাদন হচ্ছে। এবং কি হয়, নদী, বিল, পুকুরে মৎস্য এটা হয় না। কারণ তুমি নদীতে, বিলে, পুকুরে মাছ আহরণ করতে গেলে তুমি যত দূরে যাবা, যত শ্রমিক নিযুক্ত করবা, ওই পরিমাণে মাছ পাবা না, আশানুরূপ মাছ পাবা না। কারণ যত দূরে যাবো তত তেল লাগবে, জ্বালানি লাগবে, তত মানুষের খাবার লাগবে, কিন্তু এই পরিমাণে তুমি মাছ পাবা না। কারণ মাছ তুমি চাইলেই যে দূরে গেলা, লোক বাড়াইলাই মাছ পেলে, ব্যাপারটা এরকম না। তাহলে সঠিক উত্তর 1 ও 2। এরপরে ডাক্তারের চিকিৎসা কোন ধরনের উপযোগ? উপযোগ বলতে হচ্ছে কি তোমার, উপযোগ কোন ধরনের উপযোগ? উপযোগ কয়েক প্রকারের হতে পারে। যেমন হচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি মানে কি, কোনো কিছুর ব্যবহারযোগ্যতা সৃষ্টি, আসলে মানে ওই জিনিসটাকে ভোগ করলে তুমি ইউটিলিটি পাবা, মানে উপযোগ পাবা। এই যে উপযোগটা পাই আমরা কোনো দ্রব্য ভোগ করে, এই উপযোগটা কয়েক ভাবে সৃষ্টি করা যায়। যেমন রূপগত, রূপ চেঞ্জ করে, মনে করো হচ্ছে তুমি একটা মাটির রূপ চেঞ্জ করে তুমি একটা হাড়ি বানাইলা, এটা একটা কি, রূপ চেঞ্জ করলে হাড়ি তুমি ব্যবহার করে এটা থেকে ব্যবহারযোগ্যতা আছে, এটা থেকে তুমি উপযোগ পাচ্ছ। এরপর স্থানগত, দেখা গেছে যে কোন একটা অঞ্চলে স্থানীয় খুব কদর নাই, যেমন হচ্ছে গ্রামের বনে বাদারে হয়ে থাকা ফুল গাছ, বা হচ্ছে যে কোনো এই মানি প্লান্ট, যেমন দেখবে গ্রামে অহরহ হয়ে থাকে। এই জিনিসটাকে তুমি শহরে রাস্তার পাশের যেই নার্সারি গুলো সেখানে স্থান দাও, তো সেটার কি ভ্যালু বেড়ে গেছে, তখন টাকা দিয়ে আমরা কিনি। এই ব্যাপারটা হচ্ছে কি, তখন স্থান পরিবর্তনে তখন কি হয়ে যাচ্ছে, এর দাম বেড়ে যাচ্ছে, উপযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে সেবাগত, সেবাগত কি, যেমন মানুষ যখন সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি করে, যেমন টিচাররা, আমরা, এটাকে সেবামূলক উপযোগ সৃষ্টি। একইভাবে হচ্ছে ডাক্তার, তাহলে ডাক্তারেরটা হচ্ছে কোন ধরনের উপযোগ, সেবাগত উপযোগ। আর কালগত হচ্ছে কি, কাল মানে সময়কে বোঝায়, তুমি কিছু সময় কোনো একটা জিনিস রেখে দিলা, তারপরে তুমি এটাকে বিক্রি করলা, তখন কি হবে, ওটা ভ্যালু বাড়া। যেমন ধানের মৌসুমে, এখন ধান, ইরি ধানের মৌসুম, ধান 900-1000 টাকা মন বিক্রি হবে, তুমি ধানটা কিছুদিন সংরক্ষণ করবা, 1200-1300 টাকা মন হয়ে গেছে, তখন কি কিছু কাল সংরক্ষণ করার কারণে উপযোগ বাড়লো, এটাকে বলা হয় কালগত উপযোগ। এরপরে ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ, এটা আসলে কত? ডেল টিসিটা আসলে কি?
টিসিটা হচ্ছে টোটাল কস্টের পরিবর্তন কে ডেল কিউ, মানে কিউ এর কোয়ান্টিটি পরিবর্তন ভাগ করো। এটা কি বোঝায়? এটা আসলে বোঝায় অতিরিক্ত এক একক উৎপাদন করতে তোমার টোটাল কস্ট কতটুকু পরিবর্তন হচ্ছে। এই যে ডেল্টা, এই ডেল্টা দ্বারা হচ্ছে পরিবর্তন বোঝায়। তো অতিরিক্ত এক একক উৎপাদন করতে তোমার যে অতিরিক্ত খরচ, অতিরিক্ত মানে কি মার্জিনাল, মানে প্রান্তিক, সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। তাহলে এটা হবে কি মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। দীর্ঘকালে কোন ধরনের ব্যয় অনুপস্থিত থাকে? ব্যয় হচ্ছে, যদি টোটাল ব্যয়টাকে আমরা দেখি, ব্যয় ব্যয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির ব্যয়, স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় বা ভেরিয়েবল কস্ট। সাথে টি যোগ করলে টোটাল হয়ে গেল, মানে মোট স্থির ব্যয়, আর এটা হচ্ছে কি মোট পরিবর্তনীয় ব্যয়, মোট টোটাল পরিবর্তনীয় ব্যয় বা মোট ভেরিয়েবল কস্ট। এই স্থির ব্যয়টা কি আর পরিবর্তনীয় ব্যয়টা কি? স্থির ব্যয় একটা প্রতিষ্ঠান দিয়ে, যেমন তুমি হয়তো একটা ব্যবসা দাঁড় করাবা, বা তুমি একটা বেকারি দেবা। এই বেকারিতে তোমার প্রথমে কি একটা ওভেন কিনতে হবে, বা একটা বিল্ডিং তোমার তৈরি করতে হবে। এই যে তুমি স্থাপনা করলা, একটা ওভেন কিনলা, এই যে ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু তোমার স্থির। বা হচ্ছে তুমি যদি তুমি একটা বেকারি ভাড়া নিলা, তুমি যদি 1 মাস তোমার উৎপাদন বন্ধ রাখো, তারপরেও কিন্তু তোমার এই ব্যয়টা থাকবেই। যেমন এই কারখানার ভাড়া দিতে হবে, তোমার হচ্ছে ইউটিলিটি মিনিমাম চার্জ, মিটার ভাড়া এটা দিতে হবে বিদ্যুতের, তারপরে হচ্ছে তোমার এই যে মনে করো কিছু মেশিনের ভাড়া করলে এটা দিতে হবে, স্থায়ী কর্মচারীর বেতন। এইটাকে বলা হয় স্থির ব্যয়। মানে উৎপাদন বন্ধ রাখলেও তোমাকে যে ব্যয়টা দিতে হবে, যে ব্যয়টা বহন করতে হয়, সেটাকে বলা স্থির ব্যয়। আর তুমি উৎপাদন পরিচালনা করলে যে ব্যয়টা হবে, না করলে হবে না, এটাকে তুমি কি বলবা? এটাকে বলবো পরিবর্তনীয় ব্যয়। যেমন তুমি যদি বিস্কিট উৎপাদন করো, তখন তোমার কি হবে? আটা কিনতে হবে, চাউল সরি চিনি কিনতে হবে, তোমার হচ্ছে তেল কিনতে হবে, তখন ব্যয়টা হবে। এটা কি উৎপাদন বাড়াবা আরো বাড়বে, উৎপাদন বাড়াবা আরো বাড়বে। কিন্তু যে স্থির ব্যয় যেটা, ওটা উৎপাদন করলেও যতটুকু, না করলেও ততটুকু। যেমন উৎপাদন করলেও তোমার কারখানা ভাড়া যা, না করলেও তোমার কারখানা ভাড়া তাই। তাহলে উৎপাদন বাড়ার সাথে সাথে যেটা হয় যে পরিবর্তনীয় ব্যয় বলে। তো দীর্ঘকালে কোন ধরনের ব্যয় অনুপস্থিত থাকে? এই যে স্থির ব্যয়টা, এই স্থির ব্যয়টা শুধু স্বল্পকালে বিবেচনা করা হয়, দীর্ঘকালে শুধু পরিবর্তনীয় ব্যয় বিবেচনা করে। কেন? কারণ এই যে স্থির ব্যয়, যে টোটাল ফিক্সড কস্ট, এই যে মেশিনারি কেনলা বা বাসা ভাড়া, এটা দীর্ঘকালে অনেক উৎপাদন করা হয়। তো সবগুলো উৎপাদনের ঘাড়ে চপে যায় না। তুমি মনে করো তোমার স্থির ব্যয় হচ্ছে 100 টাকা, তুমি যদি 1000টা উৎপাদন করো, 1000টা 100 টাকা, 100 টাকা 1000টার ঘাড়ে ভাগ হয়ে যায়। দীর্ঘকালে এরকম করতে করতে আসলে এইগুলো ব্যয়গুলো থাকে না, এই ব্যয়গুলো দেখা যায় না। এই জন্য দীর্ঘকালে এই যে তোমার ব্যয়টা, স্থির ব্যয়টা, এই স্থির ব্যয়টা এইগুলো তখন আর কি আস্তে আস্তে শেষ হয়ে যায়। মানে তুমি যে মেশিনারিজ গুলো কিনছো, এগুলোর দাম আসলে উঠে যায়, বা দাম ওইভাবে দেখা যায় না। এই কারণে দীর্ঘকালে স্থির ব্যয়টা ধরা হয় না, দীর্ঘকালে শুধু পরিবর্তনীয় ব্যয় ধরা হয়। তাহলে দীর্ঘকালে কোন ধরনের ব্যয় অনুপস্থিত থাকে? দীর্ঘকালে অনুপস্থিত থাকে এই যে ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট তাহলে কি এভারেস্ট ফিক্সড কস্ট, যে কোনো ধরনের ফিক্সড কস্ট দীর্ঘকালে অনুপস্থিত, কিন্তু ভ্যারিয়েবল কয় উপস্থিত। এভারেস্ট কস্ট উপস্থিত, মার্জিনাল কস্ট উপস্থিত। আচ্ছা, নিচে চিত্র থেকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এইখানে একটা আমরা দেখতেছি মোট উৎপাদন রেখা দেখতে পাচ্ছি। এই মোট উৎপাদন রেখার এ বিন্দুতে আসলে কি দেখাচ্ছে? এ বিন্দুতে যদি আমরা দেখতে পাই, এই বিন্দুতে এপিএল কত? এপিএল হচ্ছে কি এভারেজ প্রোডাকশন অফ লেবার, বা গড় ব্যয়, গড় উৎপাদন, লেবারের গড় উৎপাদন কত। আমরা জানি যে কোনো কিছু যদি গড় উৎপাদন বের করতে হয়, তাহলে টোটালটা দিয়ে কোয়ান্টিটিতে ভাগ করতে হয়। টোটাল প্রোডাকশন এখানে কত? 20। কয়জন লেবার উৎপাদন করতেছে? 4 জন। তাহলে গড় কত? 5। তাহলে গড় উৎপাদন কত? 5। এবার বলছে এমপিএল কত। এ বিন্দুতে, এ বিন্দু কি উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে। আমরা জানি উৎপাদন যখন সর্বোচ্চ, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার তখন থাকে 0 এইখানে। তাহলে আমরা বলতে পারি এপিএল হচ্ছে 5, এমপিএল হচ্ছে 0। এপিএল 5, এমপিএল 0। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অপূর্ণ প্রতিযোগিতা কোন বাজার? যে বাজারে তোমার পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা হবে না, এই ক্রেতা থাকবে সামান্য কিছু অথবা বিক্রেতা থাকবে সামান্য কিছু। নর্মালি হচ্ছে যে বাজারে
বিক্রেতা একজন বা খুবই মুষ্টিমেয় কিছু থাকে, সে বাজারকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এরূপ বাজারে কি হয়, এরূপ বাজারে নর্মালি তোমার এভারেজ রেভিনিউটা মার্জিনাল রেভিনিউর চেয়ে বড় হয়। মানে গড় যে এভারেজ রেভিনিউ হচ্ছে গড় আয়, সেটা প্রান্তিক আয়ের চেয়ে বেশি হয়। তাহলে গড় আয়টা কি, টোটাল তুমি যত আয় করবা সেটাকে তুমি যদি টোটাল যে কয়টা আয় করলা তাই দিয়ে ভাগ দাও। যেমন 100টা তুমি বিক্রি করলা এবং 100টা বিক্রি করে তুমি হয়তো 5,000 টাকা পাইলা বা 5,050 টাকা পাইলা, এই 5,050 কে তুমি 100 দিয়ে ভাগ দেওয়ার পর যত পাবা সেটা হচ্ছে তোমার গড় আয়। প্রান্তিক আয় হচ্ছে প্রতিবার অতিরিক্ত একক বিক্রি করে তুমি যে আয়টা পাবা সেটা হচ্ছে তোমার প্রান্তিক আয়। যেমন যদি ধরো হচ্ছে কোয়ান্টিটি কতটা বিক্রি করলা, তাহলে হচ্ছে কত টাকা দরে বিক্রি করলা, টোটাল প্রোডাকশন হলাম এভারেস্ট টোটাল আয় টি, আর এভারেস্ট রেভিনিউ, আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে কিউ কোয়ান্টিটি ধরো, তুমি দাম ধরছো এভারেস্ট রেভিনিউ, তুমি প্রতিটা বিক্রি করতে চাও প্রাইস, এখানে পি ধরলাম, তো প্রতিটা বিক্রি করতে চাও 5 টাকা। 5 টাকা বিক্রি করতে চাইলে হয়তো একটা বিক্রি করতে পারছো, তাহলে টোটাল রেভিনিউ কত, 5টা বিক্রি করছো, 5 এভারেস্ট রেভিনিউ কত, 5কে যদি 1 দিয়ে ভাগ দাও 5। মার্জিনাল রেভিনিউ কত, প্রথমবার মার্জিনাল রেভিনিউ তো নাই, পরিবর্তন তো নাই প্রথমটা। তুমি এখন তুমি দেখলা তুমি 2 নাম্বারটা বিক্রি করতে চাইলে বা তুমি একটু বেশি বিক্রি করতে পারতেছো না, তখন তোমার দাম একটু কমাইতে হবে। তখন হয়তো তুমি দাম কমায় 4 টাকা করলা, তখন তুমি হয়তো 2 নাম্বারটা বিক্রি করলা, বিক্রি করার পরে তখন এখন তোমার টোটাল রেভিনিউ কত, 4 দোকান 8, 2টা বিক্রি করছো, মানে এখন তোমার টোটাল রেভিনিউ কত, 8। এভারেজ রেভিনিউ কত, 8কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 4। মার্জিনাল রেভিনিউ কত, তাহলে এই যে প্রতি ক্ষেত্রে চেঞ্জ হইতেছে, তাহলে এখানে হইতেছে যে মার্জিনাল হচ্ছে টোটালে পরিবর্তন, 8 - 5 3। এখন যদি 3 নাম্বারটা বিক্রি করতে হয় দাম তুমি আরো কমাইতে হয়েছে তোমাকে, 3 টাকা বিক্রি করতে, টোটাল রেভিনিউ কত, 3 × 3 = 9। এভারেজ রেভিনিউ কত, তোমার এই 9কে ভাগ দিতে হবে 3 দিয়ে, তাহলে হচ্ছে কত, 3। তাহলে প্রান্তিক আয় কত এখন, 9 - 8, তাহলে কত হচ্ছে 1। এইখানে তুমি দেখো এভারেজ রেভিনিউটা 5 4 3 আর মার্জিনাল রেভিনিউ 3 1, তাহলে এভারেজ রেভিনিউটাকে প্রান্তিক আয়ের চেয়ে প্রতিবার বাড়তেছে না, বেশি থাকতেছে। তাহলে এই ব্যাপারটাই বলা হয়েছে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, এভারেজ রেভিনিউটা মার্জিন আয়ের থেকে বেশি হয়, কারণ তার যদি বেশি বিক্রি করতে চায় দাম কমাতে বাধ্য হয়। দাম কমাতে বাধ্য হলে তখন প্রতিবার কি হয়, প্রতি নতুন এককে সে দাম কম পায়, প্রতি নতুন এককে সে দাম কমাইতে বাধ্য হয়। এই কারণে প্রতি নতুন এককের জন্য তার কম টাকা আসতে থাকে, প্রতি নতুন এককে বলা হবে কি আয়, মার্জিনাল রেভিনিউ। এরপরে গড় আয় নির্ধারণের সূত্র কোনটা, গড় আয় হচ্ছে, গড় আয় ইংরেজি আমরা যদি বলি এভারেজ রেভিনিউ, সবগুলো এভারেজ রেভিনিউ আছে। এভারেজ রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউকে তুমি কিউ দিয়ে ভাগ করবা, একটু আগে আমরা দেখলাম টোটাল রেভিনিউকে যদি কিউ দিয়ে ভাগ করো তাহলেই তুমি এভারেজ রেভিনিউ পাবা। আচ্ছা, নিচে চিত্রে লক্ষ্য করো, এখানে কি আমরা দেখতে পাচ্ছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা চিত্র আছে। কিভাবে দেখে বুঝলাম পূর্ণ প্রতিযোগিতা, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি = এম আর, অর্থাৎ দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় হয়ে থাকে। এখন এখানে কি ই বিন্দুতে আসলে কি হচ্ছে দেখি ব্যাপারটা। ই বিন্দুতে কি দাম আর গড় ব্যয় সমান, ই বিন্দুতে হ্যাঁ দাম আছে, প্রাইস সমান কি গড় ব্যয়, না, গড় ব্যয় হচ্ছে এসি, এভারেজ কস্ট, এতে এসিটা নিচে আছে, এসি হচ্ছে 6 আর দাম হচ্ছে 10, 10 আর 6 কি সমান, কোনোদিন সমান না। এই তারপর আছে কি দাম আর প্রান্তিক ব্যয়, দাম প্রাইস, প্রান্তিক ব্যয় হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ, এবং এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্তই মার্জিনাল রেভিনিউ এবং দাম সমান হতে হবে। গেল আর একটা টপিক কি আছে, আরটা হচ্ছে প্রান্তিক ব্যয় আর প্রান্তিক আয় কি সমান। হ্যাঁ, প্রান্তিক ব্যয় আর প্রান্তিক ব্যয় সমান, কারণ কি মার্জিনাল রেভিনিউ হচ্ছে প্রান্তিক ব্যয় আর প্রান্তিক আয় হচ্ছে মার্জিনাল রেভিনিউ হচ্ছে প্রান্তিক আয়। এবং যদি দেখো এই যে এমসি হচ্ছে কি প্রান্তিক ব্যয়, তাহলে এই বিন্দুতে কি হইতেছে, এই যে এমসি রেখা এবং এমআর রেখা মিলিত হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। এরপরে মোট আয় নির্ধারণের সূত্র কি, স্বাভাবিকভাবে চিন্তা করো
তুমি একটা প্রতিষ্ঠান থেকে কিছু আয় করলা, যেমন তুমি একটা ফ্যাক্টরিতে তুমি শার্ট উৎপাদন করো, তুমি 100টা শার্ট উৎপাদন করলা এবং প্রত্যেকটা তুমি বিক্রি করলা 50 টাকা দরে। এখান থেকে তোমার মোট আয় তাইলে কত আসছে? 5,000 টাকা। কিভাবে বের করলা? যতটা বিক্রি করছো আর কি, যতটা বিক্রি করছো এবং যত টাকা দামে বিক্রি করছো, এই যতটা বিক্রি করছো এটাকে পরিমাণ, এটাকে ইংরেজিতে বলা হয় কোয়ান্টিটি, এবং যত টাকা দামে বিক্রি করছো এটাকে বলা হয় প্রাইস। এভাবে বিক্রি করছো, তাহলে টোটাল রেভিনিউ তুমি পেয়ে গেছো। টোটাল রেভিনিউ সমান কি? কিউ গুণ পি। টোটাল রেভিনিউ সমান কিউ গুণ পি। অর্থনীতি উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতি উৎপাদন বলতে আসলে নতুন দ্রব্য সৃষ্টি বোঝায় না। নতুন একটা দ্রব্য সৃষ্টি করলা, যেটা কোনো কাজেরই না, তাহলে এটা উৎপাদন না, বা তোমাকে উপযোগ, যা তোমাকে উপযোগ দিবে, এটাই হচ্ছে অর্থনীতিতে উৎপাদন। তাহলে অর্থনীতি উৎপাদন বলতে বোঝায় কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা। আচ্ছা, নিচে একটা চিত্র দেখতেছি, এখানে দুইটা রেখা আছে, যেমন একটা এন প্রাইম একটা এন। উদ্দীপকে এন ও এন প্রাইম রেখা কি নির্দেশ করে? আমরা জানি অর্থনীতিতে এই যে আকৃতির একটা রেখা আছে, এই যে আকৃতির রেখা যেটা এন প্রাইম, এটাকে বলা হয় মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। এবং ইউ আকৃতির একটা রেখা আছে যেটা এন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, এটাকে বলা হয় এভারেজ কস্ট বা গড় ব্যয়। তাহলে এন প্রাইমটা হচ্ছে এমসি এবং এনটা হচ্ছে এসি। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? এমসি এবং এসি। এমসি হচ্ছে কি? মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, এতে আয় না কিন্তু, প্রান্তিক ব্যয়, এবং কি এসি গড় ব্যয়। উদ্দীপকটি পুরো নিচের প্রশ্ন উত্তর দাও। এখানে যদি আমরা দেখি, গড় ব্যয় রেখা ই বিন্দুতে স্পর্শ করলে গড় ব্যয় রেখা আছে কি? এই যে গড় ব্যয় রেখা এস এ সি, শর্ট টার্ম এভারেজ কস্ট, মানে স্বল্পকালীন গড় ব্যয়। এই রেখাটাকে যদি আমরা এই বিন্দুতে নিয়ে যাই, ভালো কথা, এই রেখাটাকে ছিল এখানে, সেখান থেকে আমরা নিয়ে গেলাম ই বিন্দুতে, এস এ সি। আচ্ছা, স্বাভাবিক মুনাফা এখানে নেওয়ার পরে এখানে কি আমরা জানি এ আর ইকুয়ালস টু পি, যেখানে এ আর সেখানেই দাম থাকে। তাহলে দামও যা, আমি যদি ব্যয়ও তা হয়, তাহলে যদি আমরা শর্ত কি, ভারসাম্যের শর্ত অনুযায়ী কি এস ইকুয়ালস টু পি, আমি যে দামে উৎপাদন করতেছি আমি সে দামেই বিক্রি করতেছি, তাহলে আমার কি আয় ব্যয় সমান। আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো যে আয় ব্যয় যখন সমান হয় আর যখন প্রফিট জিরো হয় তখন স্বাভাবিক মুনাফা হয়। কেন হয় সেটা চতুর্থ অধ্যায়ে দেখবো। তাহলে তখন কি স্বাভাবিক মুনাফা হয়? তাহলে স্বাভাবিক মুনাফা হয়েছে, কেন স্বাভাবিক মুনাফা হয়েছে? কারণ আমার আয় মানে দাম এবং আমার কি ব্যয়, ব্যয় উৎপাদন কস্ট দুইটাই সমান। অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে না, এটা হবে না। আর একটা কি, মোট আয় আর মোট ব্যয় সমান। হ্যাঁ, এখানে মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। আচ্ছা, মোট আয় মোট ব্যয় সমান কিভাবে হবে? যদি আমরা অঙ্ক দেখা ধরলাম এখানে মান 10 আর আমি 100 একক উৎপাদন করছি। এখন মোট আয় সমান কি? মোট আয় ইংরেজি টোটাল রেভিনিউ, আর মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল রেভিনিউটা আমরা কিভাবে বের করব? আমি যতটা বিক্রি করছি, যত টাকা দিয়ে বিক্রি করছি। ধরো তুমি একটা বাজারে গেলে বিক্রি করতে, তোমাকে জিজ্ঞেস করো তুমি কতটা বিক্রি করছো। ধরো তুমি বাজারে হয়তো কিছু বিস্কিট নিয়ে গেলো কয়েক প্যাকেট, তুমি যে কয়েক প্যাকেট বিস্কিট বিক্রি করছো যে টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে ধরো তুমি বিক্রি করছো বিস্কিট 100 প্যাকেট এবং প্রত্যেক প্যাকেট বিক্রি করছো 10 টাকা দামে, তাহলে তোমার মোট আয় করছো কত টাকা? 1,000 টাকা। এবং তোমার খরচ হয়েছিল ধরবি প্রতি প্যাকেটে 10 টাকা, তাহলে 10 টাকা খরচ হয়েছিল, আর প্রতি 100 প্যাকেট উৎপাদন, তাহলে তোমার উৎপাদন খরচ ছিল কত? টোটাল কস্ট 1,000 টাকা। তাহলে আমরা কি দেখলাম যে এরকম যখন স্পর্শ করছে তখন মোট আয় এবং মোট ব্যয় সমান। তাহলে সঠিক উত্তর 1 ও 3। আচ্ছা, উৎপাদিত উপাদান কোনটি? এটা উত্তর হচ্ছে আমাদের মূলধন। মূলধন কি? উৎপাদনের যে উপকরণ পুনরায় আবার অধিক উৎপাদন কাজে নিয়োজিত হয় সেটাকে বলা হয় কি? মূলধন। যেমন একটা মেশিন, যেমন মেশিনটাকে উৎপাদন করা হয়েছে, এই মেশিনটা আবার নতুন কোনো দ্রব্য উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। আবার টাকা, বেসিক্যালি মূলধন বলতে আমরা টাকা পয়সা বোঝাই, এটাও কিন্তু মূলধন, কারণ টাকা পয়সাটাও কি আগে উৎপাদনের মাধ্যমে অর্জন করতে হয়েছে। তাহলে উৎপাদনের যেসব উপকরণ আবার উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় মূলধন।
আখের সোবরা থেকে তৈরি হলে কি ধনু উপযোগ হবে? আখের সোবরা থেকে যদি কাগজ তৈরি করা হয়, আখের সোবরা ছিল একরকম, কাগজ একরকম, দুইটা রূপই তো আলাদা। তা যখন রূপই চেঞ্জ করে নতুন উপযোগ সৃষ্টি করতেছো, তখন সেটাকে আমরা বলবো রূপগত উপযোগ। আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এখানে দেখে আমরা বুঝতেছি এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। কারণ এখানে কিউ, এইখানে এসি, এমসি মিলিত হয়েছে, এবং পূর্ণ প্রতিযোগিতা বাজারের শর্ত হচ্ছে কি এআর ইকুয়ালস টু এমআর হবে ইকুয়ালস টু পিও হয়। এআর এমআর, এখানে এসি, এইখানে এমসি, এইখানে ভারসাম্য হয়েছে। এখানে চিত্রে ই বিন্দুতে কি হয়েছে, দাম আর গড় ব্যয় সমান। দাম হচ্ছে কি, হ্যাঁ দাম প্রাইস, আর গড় ব্যয় হচ্ছে কি এভারেজ কস্ট। এই যে এখানে, হ্যাঁ এই যে এসে গেছে এবং একই বিন্দুতে পি, তাহলে দুইটা সমান। আর কি কি আছে যদি আমরা দেখি, দাম আর গড় আয়, প্রথমটা ছিল দাম আর গড় আয়, হ্যাঁ দাম আর গড় আয় সমান। এই যে এখানে হচ্ছে এভারেজ রেভিনিউ, এভারেজ রেভিনিউ, আর এইখানে আছে কি পি, তাহলে গড় আয় আর দাম সমান। পরেরটা আছে পি আর এভারেজ কস্ট, তাহলে দাম এবং গড় ব্যয়ও সমান। আর একটা 3 নম্বর অপশনে আমাদের কি আছে, যে গড় আয় আর গড় ব্যয় সমান, এবং গড় আয় আর গড় ব্যয় সমান। গড় আয় হচ্ছে কত, এভারেজ রেভিনিউ, আর এই যে গড় ব্যয় রেখা, যে আকৃতির যে রেখাটা এমসি, এইটাও এখানে সেট করছে, তাহলে গড় আয় গড় ব্যয় সমান। তাহলে সঠিক উত্তর আমাদের তিনটাই। নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। আমরা আগে আলোচনা করছি টোটাল ফিক্সড কস্ট কি, মানে মোট স্থির ব্যয়। এই ব্যয়টা উৎপাদন না করলেও যা, উৎপাদন 1 একক করলেও তা, উৎপাদন 100 একক করলেও তা। মনে করো তোমার কারখানার ভাড়া, তুমি যদি উৎপাদন 1 একক করো, তারপরেও তোমার টোটাল ফিক্সড কস্ট ধরলাম 100 টাকা। তুমি যদি উৎপাদন না করতা, তারপরে তোমার কারখানা ভাড়া থাকতো, 1 মাসের উৎপাদন বন্ধ রাখো 100 টাকায়। তুমি যদি উৎপাদন 2 একক করো, তারপরেও 100 টাকায়। তুমি যদি উৎপাদন 10,000 একক করো, তারপরেও তোমার কারখানার ভাড়াও 100 টাকায় থাকবে। চিত্রে আঁকো, এখানে কোয়ান্টিটি 0, এখানে টোটাল ফিক্সড কস্ট। ধরো তুমি 1 একক উৎপাদন করলা, তখন তোমার এই 100 টাকা। তুমি 2 একক উৎপাদন করলা 100 টাকা, 3 একক উৎপাদন করলা 100 টাকা, 4 একক 100 টাকা। এভাবে এই রেখাটা, টোটাল ফিক্সড কস্ট রেখাটা ভূমি অক্ষের সমান্তরালে থাকবে। এবার অপ্রকাশিত স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত হলো স্থির ব্যয়। স্থির ব্যয় যেটা অপ্রকাশিত, দেখা যায় না, এমন কিছু ব্যয়ের অন্তর্ভুক্ত হচ্ছে কি উদ্যোক্তা নিজের পারিশ্রমিক। উদ্যোক্তা নিজের পারিশ্রমিক, এটার এই পারিশ্রমিকের জন্য তার পকেট থেকে কোনো টাকা যাচ্ছে না, কোনো শ্রমিককে মজুরি দিতে হচ্ছে না। ভাড়া করা যন্ত্রপাতি, এটা অপ্রকাশিত, এটা প্রকাশিত, দেখাই যায়, কারণ এটার জন্য তার পকেট থেকে টাকা দিতে হয়। ফার্মের নিজস্ব বিল্ডিং, ফার্মের নিজস্ব কোনো বিল্ডিং থাকে, সেটাও স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত, তবে এটার জন্য দেখা যাইতেছে না বা পকেট থেকে টাকা যাচ্ছে না, এজন্য এটা অপ্রকাশিত। স্বল্পকালে মোট ব্যয় রেখার আকৃতি কেমন? স্বল্পকালে ব্যয় দুই প্রকার, আমরা জানি। স্বল্পকালে ব্যয় হচ্ছে কি, স্বল্পকালে ব্যয় দুই প্রকার। একটা হচ্ছে স্থির টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয়, একটা টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনীয় ব্যয়। এই টোটাল ফিক্সড কস্ট, এই দুইটা মিলে হতে স্বল্পকালীন ব্যয়। টোটাল ফিক্সড কস্ট এর রেখাটা আমরা একটু আগে দেখলাম, এটা হয় এরকম। আর পরিবর্তনীয় ব্যয়, তুমি যদি উৎপাদন বাড়াও, তোমার ব্যয়টাও বাড়বে। উৎপাদন যখন 0, তোমার কোনো ব্যয় নাই। উৎপাদন 1 করো, এটা বাড়বে, 2 করো, আরেকটু বাড়বে। এই রেখাটা নরমালি এরকম হয়ে থাকে, টোটাল ভেরিয়েবল কস্ট। এই দুইটা চিত্র যোগ করলে তুমি যা পাবা তাই হচ্ছে স্বল্পকালীন ব্যয়। তাহলে কি হইলো, টোটাল ভেরিয়েবল কস্টটা শুরু হয় 0 থেকে। কেন 0 থেকে শুরু হয়? কারণ তুমি উৎপাদন করলেই কেবল এই ব্যয় আছে, উৎপাদন 0 থাকলে এই ব্যয় তো 0 হয়। কিন্তু টোটাল ভেরিয়েবল কস্ট 0 থেকে শুরু হয় না, কারণ তোমার উৎপাদন যখন 0, তখনও তোমার কারখানা ভাড়া দিতে হয়। তাহলে এই দুটো রেখা যোগ করার মানে কি, মানে টিএফসি রেখাটা আর এই দুটো যখন যোগ করো, তাহলে এটা তো ভূমি অক্ষের সমান্তরালে আছে। নতুন যে রেখাটা হবে, সেই রেখাটা হবে এতটুকু উপর থেকে হবে, এরকম একটা রেখা হবে। তাহলে এটাই হবে টোটাল কস্ট। তাহলে স্বল্পকালে মোট ব্যয় রেখার আকৃতি কেমন হবে, এই টোটাল কস্ট এরকম হবে। নিচের কোনটি সঠিক? আমাদের এখানে এভারেস্ট ভেরিয়েবল কস্ট। এভারেস্ট কোনো কিছু গড় বের করতে হলে কি হয়, আমরা টোটালকে তার পরিমাণ দ্বারা ভাগ করি।
তাহলে এইখানে টোটাল এই গড়টাই যে টোটালকে পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? এভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। আচ্ছা, মাত্রাগত উৎপাদন ধারণার সাথে কোনটি সঠিক? মাত্রাগত উৎপাদন আমরা কখন বলি? মাত্রাগত উৎপাদন তখন হয় যখন দীর্ঘকাল, মানে উৎপাদনের দীর্ঘকাল কখন? যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। তাহলে একটি উপকরণ স্থিরাঙ্কটি পরিবর্তনশীল, এটা হবে উৎপাদন বিধি, এটা মাত্রাগত উৎপাদন না। একটি উপকরণ পরিবর্তন, অন্যটি স্থির, এটাও না। সকল উপকরণ পরিবর্তনশীল যখন হবে তখন সেটা আমরা বলবো মাত্রাগত উৎপাদন। আচ্ছা, উদ্দীপকের জীবন্ত উপকরণ কোনটি? উৎপাদনের জীবন্ত উপকরণ আমরা জানি শ্রম। কেন শ্রম? কারণ কাউকে শ্রম দিতে হলে তাকে বেঁচে থাকতে হবে, কোনো মৃত ব্যক্তির শ্রম নাই, এবং শ্রম দিতে হলে তাকে সেখানে উপস্থিত থাকতে হয়। একমাত্র শ্রমই হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কত হবে? আমরা জানি যখন মোট উৎপাদন সর্বোচ্চ তখনই কেবল প্রান্তিক উৎপাদন শূন্য হয়। তাহলে প্রান্তিক উৎপাদন যখন শূন্য, মোট উৎপাদন তখন হয় সর্বোচ্চ। এখানে একটা সূচি দেখা যাচ্ছে, উদ্দীপকের সূচি মোট কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে। আচ্ছা, যেহেতু একটা উৎপাদন শুধু শ্রমিক চেঞ্জ হইতেছে তাহলে এটা উৎপাদন বিধি, কারণ স্বল্পকাল উৎপাদন বিধি হয়। আচ্ছা, এখানে যদি আমরা দেখি মোট উৎপাদন, যদি কোন উৎপাদন বিধি কার্যকর সেটা জানতে হলে উৎপাদন বৃদ্ধির হারটা আমার জানতে হবে। উৎপাদন বৃদ্ধির হারটা কিভাবে বের করি? উৎপাদন বৃদ্ধির হারটা প্রান্তিক উৎপাদন দিয়ে আমরা বের করি। প্রান্তিক উৎপাদন যদি বের করি 20 থেকে 38, এখানে কতটুকু বাড়ছে? এখানে 18, 38 থেকে 54, এখানে 14, আর হচ্ছে 2, 16, 54 থেকে 64, 10। তাহলে কি প্রতিবার প্রান্তিক উৎপাদন কমতেছে। প্রান্তিক উৎপাদন কমা মানে উৎপাদন বৃদ্ধির হারটা কমতেছে। তাহলে কি হইতেছে? এটাকে আমরা বলতে পারি ক্রমহ্রাসমান। তাহলে এটা কি? এটা উৎপাদন বিধিটা কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, মানে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কমতেছে। আচ্ছা, কখন গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় সমান হয়? এসিএমসি রেখাটা যদি আমরা দেখি, আচ্ছা আমরা এই অক্ষে এখানে 0, এখানে এসি এবং এমসি, এখানে কোয়ান্টিটি। এসি রেখাটা হয় ইউ আকৃতির এবং এমসি রেখাটা হয় জি আকৃতির। এখানে উৎপাদনের শুরুতে এসি এবং এমসি দুইটাই কমতে থাকে, বাট উৎপাদনের শুরুতে এসি এমসি এর তুলনায় আর কি গড় আয় প্রান্তিক আয়ের তুলনায় কম থাকে। উৎপাদনের শুরুতে দুইটা কমতে থাকে, কিন্তু গড় আয়টা প্রান্তিক আয়ের তুলনায় কমতে থাকে, মানে প্রান্তিক আয় বেশি কম থাকে। এই জন্য প্রান্তিক আয়টা বেশি নিচে থাকে। কেন কম থাকে? কারণ উৎপাদনের প্রথম দিকে মেশিনারি গুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকার কারণে অতিরিক্ত একজন শ্রমিকের জন্য তুমি অতিরিক্ত আয় পেয়ে থাকো, মানে যতটুকু নিয়োগ করো তার চাইতে বেশি আয় পাও। যেহেতু আয় বেশি পাও তাহলে তোমার ব্যয় কম হয়, যার কারণে কি অতিরিক্ত আয়েরটা বেশি হয় অতিরিক্ত ব্যয়ের থেকে। এই মার্জিনালটাই অতিরিক্তটাই দেখায়, এই জন্য মার্জিনাল কস্টটা তোমার কম থাকে, যেহেতু তুমি মার্জিনাল রেভিনিউটা বেশি পাও। কিন্তু গড় আয়টা কমে কিন্তু এটা কম থাকে। একটা পর্যায়ে গিয়ে, কোন পর্যায়ে? এসি এর সর্বনিম্ন বিন্দুতে, যেখানে এমসি রেখা নিচের দিক থেকে সেট করে উপরে ওঠে, এই বিন্দুতে এসি এবং এমসি সমান হয়, এবং এই বিন্দুর পরে আবার এসি হচ্ছে তোমার বেশি হারে কমে, এমসি এমসি কম হারে কমে এসির চাইতে, তখন এমসিটা বড় হয়। তাহলে আমরা জানলাম কি, যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে গড় ব্যয় প্রান্তে কখন সমান হবে? যখন এসি সর্বনিম্ন, যখন সর্বনিম্ন তখন দুইটা সমান হবে, এবং এই বিন্দুর আগে এসিটা কম হারে কমে, এমসিটা বেশি হারে কমে, এই জন্য এসি উপরে থাকে এমসি থাকে নিচে, এবং এই বিন্দুর পরে এসির চাইতে আবার এমসি বড় থাকে, কারণ তখন আবার প্রতি এক এককের জন্য যে আয় পায় তার চেয়ে আমাদের মানে তখন আয়টা কম আসতে থাকে, এখানে তখন ব্যয়টা আবার বেড়ে যায়। নিচের কোনটি স্থির ব্যয় নির্দেশ করে? স্থির ব্যয় কোনটা নির্দেশ করে? উৎপাদন প্রতিষ্ঠানে স্থাপনা ব্যয়, মূলধন যন্ত্রপাতির চলতি ব্যয়, কাঁচামাল, সাধারণ শ্রম। উৎপাদন প্রতিষ্ঠানে স্থাপনা ব্যয়টা স্থির ব্যয়, এটা সাধারণত স্থাপনা ব্যয়টা উৎপাদন একক করলেও যা, 100 একক করলেও তা, আর বাকি সবগুলো উৎপাদন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। আর একটা সূচি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রান্তিক উৎপাদনে একটা ফাঁকা ঘর আছে, এটা আমাদের বের করতে হবে।
তা আমরা প্রান্তিক উৎপাদন জানি কি, যে ঘরে প্রান্তিক উৎপাদন বের করব সে ঘরে মোট থেকে আগেরটা বিয়োগ করতে হবে। তাহলে 15, 15 থেকে আগের ঘর কত বিয়োগ করতে হবে? 9। 15 থেকে তুমি যদি 9 বিয়োগ করো তাহলে এখানে 6। তাহলে এখানে তোমার প্রান্তিক উৎপাদন হবে 6 এবং মোট উৎপাদন বের করতে হবে। আমরা জানি মোট উৎপাদন বের করা কি, এই ঘর পর্যন্ত সবগুলো প্রান্তিক উৎপাদন বের করলে হয়ে যাবে মোট উৎপাদন। তাহলে 9 আর 6 15, 15 আর 3 18। তাহলে কত হবে মোট উৎপাদন? আসলে কত হবে? মোট উৎপাদন হবে 18। মোট উৎপাদন 18 আর প্রান্তিক উৎপাদন 6। আচ্ছা, এ পর্যন্ত আমাদের এই অধ্যায়ের আলোচনা ছিল। এর মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল টপিক এবং সকল ডাউট সলভ করতে সক্ষম হয়েছি এবং এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টে সলভ করে থাকি। তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, আশা করি তোমরা তোমাদের সফলতার দরগড়ায় পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ।